মাত্র 7 বছর বয়সী তেজুর বিয়ে হয় 24 বছরের এক পুরুষের সাথে। সে বাসর রাতেই তাকে রেখে লন্ডন চলে যায়। আজ দীর্ঘ 10 বছর পর দেশে ফিরছে রিহান চৌধুরী, তার স্বামী। রিহান পরিবারের সবাইকে নিষেধ করার পরেও তাকে রিসিভ করতে চাচা অরণ্য চৌধুরী, বাবা অব্র চৌধুরী, চাচাতো ভাই 3 জন বীর মোহিত মারুফ এসেছে এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির জোয়ার। সবচেয়ে বেশি খুশি রুহি তালুকদার। তার নারী ছাড়া দন আসছে 10 বছর পর। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে। খাবারের সব মশলাপাতি শিলনোড়ায় বাটাবাটি করছে তেজু। যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়ার পরেও কাজের লোকের মতো কেটে যাচ্ছে তার দিনরাত। জীবনের 7টা বছর রাগিনভাবে কাটলেও তার পরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কি জিনিস সে জানত না। বয়সটা ছিল পুতুল খেলার। সেই বয়সে ওয়াদা রক্ষার্থে তার থেকে গুনে গুনে 14 বছর বড় এক পুরুষের সাথে বিয়ে হয়। এ লক্ষ্মী, এখনো তোর পেঁয়াজ বাটা হয়নি নাকি আমার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করছিস? কবদ্দুর বলে দিচ্ছি, তোর এই অপয়া মুখ আমার ছেলেকে দেখাবি না। রুহির চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তিতে। তার কষ্টটা কেউ বুঝে না। দেখাবো না বড় আম্মু, আমার হয়ে গেছে। তেজু কথাগুলো দাঁত চেপে বলেছে। পেটের অসহ্য ব্যথায় চেহারা লাল হয়ে গেছে, যেটা কারো চোখে পড়ছে না। এই মাসে পিরিয়ড দেরি করে হওয়ায় পেট ব্যথায় মরে যাচ্ছে সে। তার এই কষ্ট কেউ দেখছে না। দেখি সর হয়েছে, আমার ছেলে আসার সময় হয়েছে, একদম রুম থেকে বের হবি না। কথাটা বলেই রুহি চৌধুরী তেজুকে ধাক্কা মারে। এই বাড়িতে সবাই তেজুকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার 2 চোখে সহ্য করতে পারে না। ওনার ধারণা তেজুর কারণে তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারায় তেজু গিয়ে সোজা পড়ে বটির উপরে, হাত লম্বা করে কেটে যায়। আহ! তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। নাটক দেখাতে হবে না, কি একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই। তেজু দাঁত খিচে ব্যথা সহ্য করে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। বসা থেকে উঠতেই মাথা ঝিমঝিম করে ওঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে বেডে শুয়ে পড়ে চোখ দিয়ে অজরে পানি পড়ছে। বুকটা দরফর করছে, মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থাকে 14 বছর আগের ঘটনা, অতীত। তোর কত বড় সাহস আমার নোটবুকে হাত দিচ্ছিস? আজ তোর হাত আমি কেটে ফেলবো। পিছন থেকে এমন চিৎকার শুনে ভয়ে কেঁপে ওঠে তেজু। হাত কাঁপতে কাঁপতে দপ করে হাত থেকে পড়ে যায় নোট খাতাটা। ভাইয়া, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ধরিনি। এই যে এখানে ধুলাবালু পড়েছিল সেটা পরিষ্কার করছিলাম। তেজুর গলায় আতঙ্ক। মিথ্যাবাদী, একদম মিথ্যা বলবি না। চোর কোথাকার, নিশ্চয়ই এটা চুরি করার জন্য নিচ্ছিলে। আজ তোর এই হাত আমি রাখবো না। রিহানের কথায় দূরে পালাতে চায় তেজু। তার শরীর কাঁপছে ভয়ে। পালানোর আগে রিহান তার জুটি ধরে টান মারে। কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? ভাইয়া আমি... তেজুর কথা শেষ করতে দেয় না রিহান। মুখ চেপে ধরে আর এক হাতে তেজুর ডান হাত নিয়ে দরজার ভিতরে ঢুকিয়ে দরজা আস্তে করে বেঁধে দেয়। তেজুর মনে হলো ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না। রিহানের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ও আল্লাহ, আম্মু তুমি কোথায়? তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। আল্লাহ, আল্লাহ গো! ফ্লোরে বসে কই মাছের মতো দরফর করছে তেজু। হাতের 4 আঙ্গুল লাল টুকটুকে হয়ে একটা লম্বা দাগ বসে গেছে। ব্যথায় কি করবে ভেবে পায় না। কেমন পাগলের মতো হামাগুড়ি দিতে থাকে সারা রুম জুড়ে। আহ আম্মু! তেজুর এমন মরণ চিৎকার কারো কানে যায় না। চারদিক নীরব, কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাহির থেকে ছোট মার বড় মার কান্নার শব্দ। কি হয়েছে বুঝতে পারে না। আস্তে ধীরে উঠে হাঁটা দেয়। পিছু পিছু রিহান যায়। তেজুর চোখ দিয়ে সমানে পানি গড়িয়ে পড়ছে। বাবা মৃত্যুর আগে একটা কথা রাখবে আমার? ছেলের কথায় আমজাদ চৌধুরী কেঁদে দেয়। বুক কেঁপে ওঠে তার। বাবার হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়া যে কত কষ্টের সেটা একমাত্র বাবারাই জানে। কি কথা রিক? আমাকে বল, আমি রাখবো তোর কথা। আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই, তোমাকে বলছি, আমার মা মারা মেয়েটাকে দেখে রেখো। হয়তো একটু পর আমার সময়ও গনিয়ে আসবে। রিহানের সাথে আমার মেয়েটার বিয়ে দিও তুমি বাবা, ওয়াদা করো আমাকে।
বাহিরের পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ, ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক। ভাবি, দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রুহি চৌধুরী কেঁদে উঠে, বুক ভেঙে যাচ্ছে। রিককে সে দেবর কম, বায়ের চোখে বেশি দেখে। এইভাবে বলছিস কেন? আজকে এই কাজে ডেকে দুইজনকে বিয়ে দেব, তোর মনের কুতকুত সব চলে যাবে। আমরা তেজুর খেয়াল রাখবো, আর তোর কিচ্ছু হবে না। বাবির কথায় রিক শান্তির নিঃশ্বাস নেয়। তার মাঝে রুমে ঢুকে তেজু। বাবার চোখে পানি দেখে নিজের ব্যথা ভুলে যায় সে। বাবা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কিছু হয়নি, একটু পর যা হবে সব বাবার দিকে তাকিয়ে মেনে নিবি, একদম না করবি না। বিকালবেলা কাজে ডেকে রিহান আর তেজুর বিয়ে হয়ে যায়। রিহান বিয়ে করবে না বললে রুহি নিজের কসম দেয়। বাধ্য হয়ে রিহান বিয়ে করে, কিন্তু এই বিয়ে সে মেনে নিতে পারে না। ছোট তেজুকে লাল টুকটুকে শাড়ি পরে রিহানের রুমে রাখা হয়। রাত 2টা বাজে, রিহান আসেনি। তার মাঝে রিহান মেসেজ দিয়ে বলে সে আমেরিকা চলে এসেছে সন্ধ্যার ফ্লাইটে। এই বিয়ে সে মানে না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কি হবে? সেদিন রাতে রিক মারা যায়। 7 বছরের তেজু সেদিন জীবনের সবচাইতে অসহায় মুহূর্ত পাড়ি দিয়েছে। একদিকে স্বামী ফেলে চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের জন্য চলে যায়। সেই থেকে সবার ভালোবাসার ধরন পাল্টে যায়। মিষ্টি ভালোবাসার পরিবর্তে মিষ্টি যন্ত্রণা দিচ্ছে সবাই প্রতিনিয়ত। বর্তমান, বাবা, আমি তেজুকে তালাক দিব। এই বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনও পারবো না। যেহেতু বিয়েটা 3 কবুল পরে হয়েছে, তাই মুখে 3 তালাক বললেই হয়ে যাবে। রিহানের কথায় গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়, কেউ শব্দ করার সাহস পায় না। তেজু একা একা স্যাবলন দিচ্ছে, ভীষণ জ্বালা করছে। নিজে ওষুধ দিয়ে নিজে ফু দিচ্ছে। যন্ত্রণার চুটে চোখ দিয়ে অজরে গড়িয়ে পড়ছে পানি। অনেক লম্বা করে হাতের তালুতে কেটে গেছে। নিঃশব্দে কাশফিয়া তালুকদার নাতনির রুমে ঢোকে। আমাকে দে দাদুভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটলো? তেজু চোখ তুলে ফেল চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দেবে সে? তার বড় বই তো বটিতে ধাক্কা মেরেছে, অসাবধানতায় কেটে গেছে বটিতে। কাশফিয়া চৌধুরী হালকা হাসলেন। তারপর যত্ন করে স্যাবলনের বোতল আর তুলা নিজের হাতে নিয়ে ফু দিতে দিতে হাতে লাগাতে লাগলেন। আমাকে কেন মিথ্যা বলছিস তেজু দাদুভাই? আমি তো সব জানতা মানুষ। আমি বলছি শোন, এখনও সময় আছে, চলে যা এখান থেকে। কার আশায় পড়ে আছিস তুই এখানে? তেজু নির্লোভ নির্যাতিত চোখে তাকিয়ে থাকে সেই কুঁচকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে, কিভাবে ফেলে যাব? এই জীবনটা আল্লাহর কাছে এইভাবে সঁপে দিলাম। এই পৃথিবীতে সবাই ভালো থাকবে এমন তো কথা নেই। কারো না কারো তো কষ্টে থাকতে হবে। সে না হয় আমি থাকলাম। বুড়ো বয়সে আমাকে কাঁদাতে চাইছিস কেন? তোর এমন কঠিন কথা যে আমি সহ্য করতে পারছি না। দেখি শুয়ে পড়, আমি গরম পানির ছ্যাঁক দিচ্ছি। তেজু নিঃশব্দে শুয়ে পড়ে। কাশফিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হট ব্যাগটা চেপে ধরেন। এর মধ্যে নিচ থেকে চিৎকারের শব্দ শোনা যায়। দাদু, আমাকে দাও। সে বোধহয় চলে এসেছে। আমি পারবো, তুমি গিয়ে দেখা করে এসো। কাশফিয়া চলে যা, না গেলে এখন আবার রুহি হাজার কথা বলবে। নিচে এসে সিঁড়ির কাছে দাঁড়াতেই দেখতে পান নিজের বংশের বড় নাতিকে। রিহান, কিভাবে পারলি এত বছর মাকে ছেড়ে বিদেশ থাকতে? আমাদের কথা কি একটু মনে পড়েনি? পড়েছে মম, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহির মনে শান্তির হাওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি মম ডাকটা শুনল। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গম্ভীর হয়েছে। কথার ভেতরে রাগও মিশে আছে। দাদুভাই, কেমন আছিস? কারো কাপা কাপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে তার দাদু। মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজুর নাম শুনে রিহান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু নামটাকে সে ভীষণ রকম ঘৃণা করে। কানের কাছে শুনলে মনে হয় কেউ গরম শিক ঢুকিয়ে দিয়েছে। রুহি বিরক্তির সাথে বলে, কাজ করার বয়স সে যে রুমে গিয়েছে আর আসেনি। ও আর কি করবে? সারা জীবন আমাদের গাড়ে এইভাবে চেপে যাবে। কাশফিয়া বিস্ময় ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যা কিভাবে বলে? রুহিকে না দেখলে বিশ্বাসই করতো না। সারাদিন মেয়েটা খেটে মরে, এখন বলছে কাজের বয়ে রুমে শুয়ে আছে। তারও কিছু করার নেই। এই বাড়িতে তার কোনো কথাই এখন আর চলে না।
মম, আমার রুমটা কি ঠিক আছে নাকি আরেকটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোর রুম যেমন রেখে গিয়েছিস তেমনই আছে, চল আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়ির প্রত্যেক কোণা আমার চেনা, দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনে নির্বাচন আসছে, সব কিছুর প্রস্তুতি নাও। এইবার আমি দাঁড়াবো আমাদের পরিবার থেকে। সবাই অবাক চোখে রিহানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর, রাগী, কিটকিটে মেজাজি হয়ে গেছে সে। কথার মাঝে রাগ স্পষ্ট। রিহান কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না, গট গট পায়ে হেঁটে উপরে চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সব কিছু আগের মতোই, যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে রেখেছে। একটা জিনিসও এদিক সেদিক হয়নি। সুটকেস থেকে একটা শর্টস আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রিহান টান টান শুয়ে পড়ে। ভাবতে থাকে নির্বাচনে বিজয় লাভ কিভাবে করবে। তাদের রক্তে মিশে আছে রাজনীতি, তাই জিততে খুব কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে, ক্লান্ত লাগছে। রাত 10টা। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। পথের মাঝে দেখতে পায় ছাদের দরজা খোলা। কৌতূহল ভরে এগিয়ে যায়। যত এগুচ্ছে ততই গুনগুন একটা শব্দ কানে ভেসে আসছে। ছাদের দরজা ফেরাতেই স্পষ্ট হয়ে কেউ ছাদের রেলিংয়ে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে আর করুণ গলায় গান করছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পেছন থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক দরফর করছে, সামান্য হলেই পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা, বাড়ির কারো নয়। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পিছনে ফিরে তাকায়। পরনের ট্রাউজার, সাথে কালো টি শার্ট, মাথায় জাকরা চুল, শ্যামবর্ণ গায়ের রং। সকালের শিশিরে ভেজা মসৃণ পানির মতো চোখ দুইটা তার দিকে তাক করে আছে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলে। এটা রিহান ভাইয়া। কি করবে ভেবে পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো? তেজু, আমি এই বাড়ির মেয়ে। ঠাস দপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। কাটা হাত ছাদের মেঝেতে ঘষা খেতেই রক্ত পড়া শুরু করে। তাকে মারলো কেন কিছুই বুঝলো না। স্টুপিড ইডিয়েট গার্ল, এরপর থেকে কোনোদিন আমার সামনে আসবি না। এই নামটা জীবনে আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করবি না। কথা শেষ করে রিহান চলে যায়। পরে একলা তেজু গালে 5 আঙ্গুলের দাগ টের পায়। রক্তজরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, তোকে সবাই আঘাত দিতে দিতে ভেঙে দেবে, কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না। কথাটা নিজের মনে বলে রাগে দুঃখে কাটা হাতটা দিয়ে ফ্লোরে থাপ্পড় মারে। চোখ বন্ধ করে। তেজু একলা রুমে বসে আছে, সবাই নিচে খাচ্ছে। তাকে যেতে নিষেধ করেছে বড় মা, কারণ তার মতো একটা অলক্ষিণীকে দেখলে তার সোনা ছেলে রেগে যাবে। পেটের ক্ষুধায় যন্ত্রণায় বালিশ চেপে ধরে আছে। পেট ব্যথা আর সহ্য হচ্ছিল না, তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু দাদু ভাই, এই নে। সামনে তাকায় তেজু। ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কাশফিয়া। প্লেটের উপর ইলিশ মাছটা দেখতেই খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে, তেমন ভালো মানুষও আছে। এটা তেজু কিছু মানুষকে দেখে বুঝেছে। তাদের মাঝে দাদু একজন। তেজুর ছটফটানিতে কাশফিয়া বুঝে গেল খিদে পেয়েছে। তাই তো নিচে আগে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখি হাকর, আমি খাইয়ে দিচ্ছি। তেজু নড়াচড়ে বসে হাঁটু বাজ করে নিরুত্তরভাবে ছোট করে মুখটা হা করে। কাশফিয়া ছোট ছোট লোকমা দিয়ে খাওয়াচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যায়। হঠাৎ খট করে দরজা খুলে যায়। দুইজন পিছন ফিরে তাকায়, দেখে বীর দাঁড়িয়ে আছে। তেজুর আরেকজন খেয়াল রাখার মানুষ, যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝায়। তেজু বুঝে, তেজু রানী আজকে নিচে খেতে যাসনি কেন? মাথা নিচু করে নেয় তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পড়ে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে জীবনে প্রথমবারের মতো তেজুকে স্পর্শ করে। খাটো চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুঁজে দেয়। থমকে যায় তেজুর মস্তিষ্ক। নির্লোভ চোখে তাকিয়ে থাকে, মুখে কোনো বাসা নেই, যেন পাথরের মতো অনুভূতিহীন। কলেজে ভর্তি হবি না? কলেজের কথা শুনে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এসএসসিতে গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। বড় মাকে ভর্তির কথা বললে তার এক কথা, পড়াশোনা করে কি করবি? সেই তো জামাইয়ের বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করবি। এই কথা শুনে কিছু বলতে গেলেও বড় মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথা গিলে নেয়। মনে মনে ভেবেছিল বড় বাবা আর ছোট বাবাকে বলবে, কিন্তু তারাও তো সবসময় রেগে থাকে তার উপর।
হয়তো শরীরে হাত তুলে না, কিন্তু কথার ধরনেই বোঝা যায় ঘৃণা। কি হলো, এত কি ভাবছিস? কালকে যাবি আমার সাথে, এটাই লাস্ট কথা। তেজু কল্পনা থেকে বেরিয়ে আসে বীরের ধমকে। টইটম্বুর চোখে তাকায়, মিষ্টি করে নাক টেনে হাতগুলির উপর রেখে বলে, যাবো ভাইয়া, কিন্তু বড় মা যদি রেগে যায়? রাখবে না, আমি আছি তো। এমনিতেই বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছেন ভর্তি করাতে। সত্যি? খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে তেজু। কখনো ভাবতে পারেনি কলেজের দেখা সে পাবে। স্কুলেতে বছরে 1 মাসও ভালো করে যায়নি। সকালে বাসার সব কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই 2জন শিক্ষিকা রেখেছিল, তাদের পড়া খুব সহজে বুঝে নিত, তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকায়। এই মুখে কি আছে সে জানে না, শুধু চায় এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3 বছর বয়সে মা মারা যায়, 7 বছর বয়সে বাবা। আর সেই থেকে সব কিছু থেকেও এতিমের মতো বড় হয়েছে। ভালোবাসা জিনিসটা কখনো উপলব্ধি করার সুযোগ পায়নি। এখন যে খুশির ঝলক চোখে মুখে, হয়তো তার পরের কথায় সেটা মুছে যাবে। কালকে কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে হোস্টেলেও রেখে আসব। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে, তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকায় তেজু। মুখ অন্ধকারে ঢেকে যায়, কোমর হেলিয়ে পিছনে সরে যায়। অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাশফিয়া চৌধুরী নীরব। তার মুখ দেখে বোঝা যায় এই সিদ্ধান্তে উনিও রাজি। 2 হাত দিয়ে মুখ ডেকে তেজু ফুপিয়ে কেঁদে ওঠে। চমকে ওঠে বীর আর কাশফিয়া। ভাতের প্লেট রেখে তড়িগড়ি করে নাতনিকে ধরে কাশফিয়া। দাদুমণি, তুই এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এই নরক যন্ত্রণায়? কার মায়ায় পড়েছিস? তেজুর কান্না থেমে যায়। দাদুর হাত ধরে এগিয়ে যায় বারান্দায়, পিছু পিছু বীরও যায়। তেজু হাত মুঠো করে বাগানের পিছনে তাক করে, যেখানে ছোট্ট একটা বাতি জ্বলছে, যার নিচে হাজারো কবর। এই যে তাদের মায়ায় থাকতে পারবো না তো তাদের না দেখে। তোমরা হয়তো ওইখানে মাটি উঁচু করা 2টা কবর দেখো, কিন্তু আমি দেখি আমার ভালোবাসার মানুষ 2টাকে। ওইখানে আছে আমার স্নেহের মানুষ 2জন, যারা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, প্রথমবারের মতো কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকবো? যখন ওইদিকে তাকাই, মনে হয় তারা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়ে আছে। তাদের এই মায়া ছেড়ে কিভাবে থাকবো আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলবে না বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ যেন বুঝে না। ছোট বাচ্চাদের মতো কান্না করছে তেজু। কাশফিয়ার চোখ দিয়ে অজরে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারলো কেন তেজু রুমে কম, বারান্দায় বেশি থাকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখতো ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে। কিছু বললে তার জবাব ছিল, সকালের বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছি। সকাল 9টা। তেজু হলুদ কালার একটা 3 পিস পরে নেয়, তার উপরে সুন্দর করে হেজাব করে, হালকা পিঙ্ক কালার জুতা, ডাগর ডাগর আখিতে কাজল টানে, ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়। বাস রেডি সে। মনে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কালকে বীর ভাইয়া বলেছে হোস্টেলে দিয়ে আসবে না, এমনি ভর্তি করাবে। শর্ত একটাই, নিয়মিত ক্লাস করতে হবে। তেজু কিছু না ভেবে রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দায় গিয়ে তাকায় দূরে মা বাবার কবরের দিকে। আমি যাচ্ছি আব্বু, আম্মু দোয়া করো। আমি জানি তোমরা আমাকে দেখছো। রুম থেকে বেরিয়ে দাদুর রুমে গিয়ে সালাম করে নেয়। নিচে আসতে দেখতে পায় কেউ নেই, যে যার কাজে চলে গেছে। বীর ভাইয়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় হেলান দিয়ে মোবাইল টিপছে বীর ভাই, শরীরে শুটবুট পরে আছে। তেজু চোখ নিচু করে হালকা স্বরে বলে, ভাইয়া চলুন। কারো চিকন কণ্ঠের স্বর শুনে বীর সামনে তাকায়। দৃষ্টি স্থির হয়ে যায়, ডুব গিলে। মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি ঝোঁক, বীরেরও তাই। কিন্তু সে নিজেকে সামলে যাচ্ছে 17 বছর ধরে। প্রথম বুঝতো না এই অনুভূতি কেন এমন হতো। ধীরে ধীরে বড় হলে নিজের অনুভূতি বুঝতে শিখল। সাথে বুঝতে পারলো এই মেয়ে তার জন্য নিষিদ্ধ। কিন্তু তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিসড়ে চোখ সরিয়ে নেয়। গেমে গেছে, পকেট থেকে রুমাল নিয়ে কপাল মুছে নেয়। তেজু গিয়ে পিছনে বসে। বীর চোখ ছোট ছোট করে তাকায়। তেজু রানী? তেজু চোখ তুলে তাকায়। জি ভাইয়া। তেজু রানীর প্রতি উত্তরে ভাইয়া ডাকটা কেমন যেন শোনা যায় বীরের কাছে, তাও প্রকাশ করে না।
ব্রুকুসকে হাত বাজ করে আড়াআড়িভাবে বলে, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? সামনে আয়, পিছনে বসছিস কেন? যখন কলেজের সামনে নেমে যাবি তখন সবাই তো আমাকে ড্রাইভার ভাববে। তেজু ফিক করে হেসে দেয়। বীরের হৃৎপিণ্ড থমকে যায়, শরীর কেঁপে ওঠে, হাঁসফাঁস লাগছে। এই মেয়ে এইভাবে হাসলো কেন? বুকের মাঝে কেউ যেন আগুন জ্বালিয়ে দিল। দপ করে বসে যায় ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দেয়। এই মেয়ে সামলে আসলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, হাত কাঁপছে তার, শরীর দুলছে। সেই ছোটবেলায় এই হাসিটা দেখেছে। সেই হাসি দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল, সেটা তখন বুঝেনি, কিন্তু এখন বুঝে। 10 বছর পর আবারও সেই হাসি দেখল। কি হলো ভাইয়া, গাড়ি স্টার্ট দিলেন কেন? বললেন না সামনে যেতে? থাক, কিছু হবে না, এমনি বলেছি। তাহলে তো আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেলেন। বীর নিঃশব্দে হাসে। খুব করে বলতে ইচ্ছা করলো, তুই চাইলে সারা জীবনের জন্য হতে পারে। মনের কথা মনেই চেপে রাখে, মুখে বলে, সবসময় এমন হাসি খুশি থাকবে, ফুরফুরে মেজাজে কথা বলবি, যেমন এখন বলছিস। তেজু মাথা নাড়ায়, যার অর্থ ঠিক আছে। কলেজে এসেছে 2 ঘন্টা হয়ে গেছে। মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ। তেজুর খুব পছন্দ হয়। বীরভাই ভর্তি করে অফিসের কাজে চলে গেছে। যাওয়ার সময় মোবাইল দিয়ে গেছে, সাথে অর্ডার দিয়েছে, যতগুলো ক্লাস হয় সব করবি, ছুটি হলে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। তেজু তাই মেনে নিয়েছে। মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে জানালা দিয়ে তাকাতে গলার পানি শুকিয়ে যায়। রিহান ভাইয়া এই কলেজে কেন এসেছে? সিনিয়রদের সাথে কথা বলছে, অনেকজন আছে পাশে। ভয়ে তাড়াতাড়ি মুখের উপর খাতা দিয়ে দেয়। ভার্সিটির সব মেয়েরা হা করে তাকিয়ে আছে রিহানের দিকে। এই ছেলের বয়স 34 বছর জানলে হয়তো সবাই হার্ট অ্যাটাক করবে। কেমন বেহায়াদের মতো তাকিয়ে আছে। আরে মামা, মেয়েগুলো এতদিন আমাদের অধীনে ছিল, এখন দেখি তোর অধীনে চলে গেছে। সব লুচ্চা মেয়ে। ইমাতের এমন কথায় বন্ধুরা সবাই হেসে দেয়। রিহান বুঝতে পারে না এখানে হাসির কি আছে। রিহানের পরনে সাদা শার্ট, উপরে কালো ব্লেজার, মাথায় জাকরা চুল, ঠোঁট কামড়ে চারিপাশে কি যেন খুঁজছে। আশেপাশে তার নজর নেই। বন্ধুদের কথায় বিরক্ত হয়। লাভ নেই, আরেকজনের বুক করা জিনিস। রিহানের বলা কথা বন্ধুরা কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দেখে রিহানের দৃষ্টি উপরে 3 তলার জানালার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেয়েও শান্ত হতে পারছে না। তেজু বইয়ে বই দিয়ে মুখ ডেকে রেখেছিল। হঠাৎ একজন কেউ এসে বইটা টান মারে। চমকে যায় তেজু। তড়িঘড়ি করে জানালা দিয়ে তাকিয়ে দেখে রিহান ভাইয়ের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ভীষণ ভয় পেয়ে যায়। পিছনে ফিরতে সামনের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগের ভয়টাকে ভুলে যায়। কিরে তেজু, কেমন আছিস? এক্সামের পর তো কোনো রকম খোঁজ খবর নেই। কথা শেষ করতে মিনতাজ হাত বাড়িয়ে দেয়। তেজু বিনা দ্বিধায় হাত মিলিয়ে জবাব দেয়, এই তো ভালো, তুই কেমন আছিস? আসলে এক্সাম দেওয়ার পর আজ প্রথম বাইরে বের হয়েছি, তাও এডমিশন নেওয়ার জন্য। ও, এইভাবে আর কত তেজু? বীর ভাইয়াকে বলে হোস্টেলে চলে আয়। আর কত এই নরক যন্ত্রণায় থাকবি? যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি। মানে, কিসের লক্ষ্য? ইমতাজ অবাক নয়নে চেয়ে আছে। কথাটা বলার সময় তেজুর মুখভঙ্গি ছিল অস্বাভাবিক। কিচ্ছু না, লক্ষ্য একটাই, পড়ালেখা করে একজন বড় ডাক্তার হব। ও, সেটা চাইলে হোস্টেলে থেকেও হতে পারিস। অবশ্য তোকে বলে লাভ নেই, কম তো বলেনি স্কুল লাইফ থেকে। স্যার বলেছে আজকে ক্লাস হবে না, চল ক্যাম্পাসে ঘুরে আসি। ক্লাস হবে না? এতক্ষণ হুদায় বসে থাকলাম। তুই যা, আমি বাড়ি যাব। বীর ভাইয়াকে কল করছি, উনি এসে নিয়ে যাবে। ওকে। ইমতাজ চলে যেতেই তেজু জানালা দিয়ে তাকায়। ব্রুকুসকে যায়, জায়গাটা খালি। এতক্ষণ তো এখানেই ছিল। নিজেই ফিসফিস করে বলে, ভালো হয়েছে চলে গিয়েছে, নয়তো দেখা যেত সবার সামনে তার শরীরে হাত উঠিয়েছে। তেজু মোবাইল বের করে বীরকে কল দেয়। স্কার্ফটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। নিঃশব্দে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে তেজু। এইদিকে তেমন মানুষ নেই, সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাতে টান পড়তেই চমকে যায়। বিতু চোখে তাকাতেই দেখে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে গেছে কেউ। মুখের উপর গরম নিঃশ্বাস পড়তেই কাপা শরীর নিয়ে তাকায়। চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না মানুষটার, নিজেকে পুরো লুকিয়ে রেখেছে। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি চলে আসে তেজুর। একে তো কাটা হাত, সেটাই শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় শরীর কাঁপছে। জীবনে প্রথম এমন ভয়ানক পরিস্থিতিতে পড়েছে সে। চোখে পানির বন্যা বয়ে যাচ্ছে। কাপা কণ্ঠে বলে ওঠে, কে আপনি? এমন করছেন কেন? কে?
কথা শেষ করতে পারে না, তার আগে ঠোঁট দুটি চিমটি দেওয়ার মতো চেপে ধরে 2 আঙ্গুল দিয়ে। ব্যথায় প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড়। ঠোঁট সেন্সিটিভ জিনিস, সেটাকে চেপে ধরেছে। তেজুর মুখ জ্বলে যাচ্ছে। কোনো কথা বলবে না, আজ এই ঠোঁট আমি রাখবো না। যে ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলিস আর এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি, তাই না? আজকে এই হাত আমি রাখবো না। এমন ভয়ঙ্কর কথায় তেজুর অন্তরাত্মা কেঁপে ওঠে। দাঁতে দাঁত চেপে লোকটা গম্ভীর স্বরে বলছে। তেজু কিচ্ছু বুঝে ওঠার আগে নিজের শরীর দিয়ে তেজুর শরীরকে চেপে ধরে দেওয়ালের সাথে এক হাত দিয়ে চোখ ডেকে দেয়। মুখোশ খুলে ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে। চোখ বন্ধ। তেজু কিছুই বুঝতে পারে না। সেকেন্ডের মধ্যে চিৎকার দিতে চাইলে পারে না। একের পর এক কামড় দিচ্ছে তেজুর ঠোঁটে। রক্ত পড়ছে। যন্ত্রণায় কাতরাচ্ছে তেজু। নড়াচড়ার সুযোগ রাখেনি। একে তো ঠোঁটের যন্ত্রণা, আবার হাত দেওয়ালের সাথে ঘষে ধরার কারণে ব্যথায় মরার উপক্রম। একসময় সহ্য করতে না পেরে নিজের শক্তি সব ছেড়ে দেয়। হাঁটু করে বসতে চাইলেও পারে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় লোকটা। নিবিড় চোখে সামনে তাকালে সব ঝাপসা লাগে। আশা করি আমার এই মিষ্টি শাস্তির কথা সারা জীবন মনে থাকবে। তোমার ঠোঁটের কসম, নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বললে এই ঠোঁট কেটে বক্সে ভরে রাখবো একদম। লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। নিজের কথা শেষ করে শব্দের মতো দ্রুত বেগে চলে যায় সে। দেওয়াল ঘেঁষে বসে পড়ে তেজু। ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত। স্কার্ফেও রক্তের ফুটা গেছে। মানুষটা রক্ত চোষা নাকি বুঝতে পারে না। শরীর দুর্বল লাগছে, ওঠার শক্তি পায় না। মনের মাঝে অজানা চিন্তা। হাতের দিকে আর চোখে তাকায়। সাদা ব্যান্ডেজ রক্তে ভরে গেছে। জোর করে সকালে বীরবাইয়া বেঁধে দিয়েছিল, এখন সেটা টইটম্বুর রক্তে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায় সে। মানুষটাকে নিয়ে মনে কৌতূহল জাগে, কে এটা? ওয়াশরুমে এসে স্কার্ফে রক্ত মুছে হাতের ব্যান্ডেজ ফেলে মুখ হাত ধুয়ে ফেলে। পরিষ্কার হয়ে ক্যাম্পাসে ফিরে একবার চারদিকে তাকায়। কলেজের গেটের সামনে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই বীর আসে। তেজু কোনোরকম বাক্য বিনিময় না করে গাড়িতে উঠে বসে। নিজের এই জীবন নিয়ে ভীষণ ক্লান্ত। আত্মহত্যা পাপ না হলে অনেক আগেই করে ফেলতো এই পাপটা। তেজু রানী, কি হয়েছে? এমন চুপচাপ, মুখ কালো কেন? জামালো হয়েছে কারোর সাথে? গাড়ি চালাতে চালাতে বীর বলে। তেজু বাইরে নির্লিপ্ত চোখে তাকিয়েছিল। চোখ মুছে নিচু সরে জবাব দেয়, কিছু হয়নি ভাইয়া, এমনি মন খারাপ। সেকেন্ডের মধ্যে বীর গাড়ি থামিয়ে পিছনের সিটে তাকায়। তেজু রানী, কান্না করছিস কেন? কিছু হয়েছে? কই ভাইয়া, আমি ঠিক আছি, কান্না করছি না। আমি তোর বয়স শুনে বুঝেছি, তাই প্লিজ মিথ্যা বলিস না। কি ঠোঁট এমন ফুলে আছে কেন? ব্যথা পেয়েছিস কোথায়? বুক দক করে উঠে তেজুর। এখন কি জবাব দিবে সে? ভাবতে ভাবতে আমতা আমতা করে বলে, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ভাইয়া প্লিজ তাড়াতাড়ি বাসায় চলুন, ভালো লাগছে না। আচ্ছা। বীর গাড়ি স্পিডে চালিয়ে 30 মিনিটের রাস্তা 15 মিনিটে শেষ করে ফেলে। কানে বারবার বাজছে তেজুর সেই কথাটা, বাসায় চলুন, ভালো লাগছে না। তেজুকে পৌঁছে দিয়ে বীর আবার অফিসে চলে যায়। ঘরে ঢুকতেই সামনে পড়ে বড় মা, যেন তেজুর আসার অপেক্ষায় ছিল। হারামজাদি, শুধু কি আমাদের গাড়ির উপর বসে খেলে হবে? একটু কাজও তো করতে পারিস। সকালের এত হাঁড়ি পাতিল থালাবাটি কার জন্য ফেলে রেখেছিস? পড়ালেখার নামে কলেজে বেড়া পাগল করতে যাচ্ছিস? আমার সাথে একদম পড়ালেখা মারাবি না। সব কাজ শেষ করে যেতে পারলে যাবি, না হয় পা কেটে রেখে দেবো একদম। 5 মিনিটের মধ্যে সব পরিষ্কার করবি, নয়তো তোর পিঠের ছাল আজ আমি ছিলে নেব। নিজেকে খুব অসহায় লাগে তেজুর। অনেক বেশি ক্লান্ত। ভেবেছিল একটু শুয়ে থাকবে, সেই সুখ কি তার কপালে আছে? ব্যাগটা সোফায় রেখে কিচেনের দিকে হাঁটা দেয়। শরীর চলছে না, গরম গরম লাগছে, জ্বর আসছে বোধ হয়। হেলে দুলে কিচেনে এসে দেখে একদিকে থালাবাটি, অন্যদিকে হাঁড়ি পাতিল। একবার কাটা হাতের দিকে তাকায়, আরেকবার এইগুলোর দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। আল্লাহ যেন ওর মতো ভাগ্য কাউকে না দেয়। কিভাবে এগুলো পরিষ্কার করবে? সাবান হাতে লাগলে কেমন লাগবে ভেবেই শরীরে কাটা দেয়, কিন্তু না করেও উপায় নেই। না করলে দেখা যাবে শরীরে হাত তুলবে, যা নয় তাই বলবে। পেটে খিদেও পেয়েছে। তালামারা ফ্রিজটার দিকে তাকাতেই চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। এই কাজটা প্রতিবার বড় মা করত। তেজু যেদিন স্কুলে যেত সেদিন সব খাবার ফ্রিজে লুকিয়ে তালা মেরে রাখত। সব কাজ শেষ হলে খুলে দিত। একসময় মায়ের মতো কপালে চুমু খাওয়া মানুষটা এখন কপালে জাটার বাড়ি মারে।